একটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ার। আপাতদৃষ্টিতে যা কেবলই একটি আসবাব, কিন্তু ভেতরে লুকিয়ে আছে পুরো রাষ্ট্রের অর্থনীতিকে জিম্মি করার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। 2026 সালের এই মুহূর্তে যখন ক্ষমতার সিংহাসন পরিবর্তনের হাওয়া বইছে, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে এক রক্তাক্ত দাবার চাল, যেখানে সাধারণ মানুষের ঘাম আর রক্তের আমানতকে স্রেফ কয়েন বানিয়ে খেলছে এক নতুন সিন্ডিকেট। রাষ্ট্রযন্ত্র তার সমস্ত পুলিশি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে নিজস্ব নাগরিকদের ওপর। কিন্তু কেন একটি আর্থিক প্রতিষ্ঠানের দখল নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই মরিয়া ইঙ্গিত? আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি এমন এক বাফেলো পলিটিক্স, যার গভীরতা যে কোনো রাজনৈতিক থ্রিলারকেও হার মানাবে। আগামী কয়েক মিনিট স্থির হয়ে বসুন, কারণ আজ যা শুনবেন তা আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ইতিহাসের চাকা ঘোরে, কিন্তু লুটেরাদের চরিত্র কি আসলেই বদলায়? ক্ষমতার পালা বদলে মুখচ্ছবি পাল্টায়, কিন্তু ভেতরের লোভ কি একই থেকে যায়? দেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় এবং আস্থার শেষ আশ্রয়স্থল হিসেবে পরিচিত একটি প্রতিষ্ঠানের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ এই প্রতিষ্ঠানের সদর দপ্তর কোনো বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। বিতর্কিত এবং ব্যাংক লুটির সরাসরি অংশীদার হিসেবে অভিযুক্ত এক নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে যখন সাধারণ কর্মকর্তা ও গ্রাহকেরা রাজপথে নেমে এলেন, তখন তাদের শান্ত করার কোনো রাষ্ট্রীয় উদ্যোগ দেখা যায়নি। উল্টো রাষ্ট্রযন্ত্র তার পুরো শক্তি প্রয়োগ করল সেই প্রতিবাদী কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিতে। পুলিশের বুটের তলায় পিষ্ট হল আমানতকারীদের বিশ্বাস। এই বর্বরতার নেপথ্যে কার ইশারা? কোন সে অদৃশ্য শক্তি যা পুরো রাষ্ট্রকে বাধ্য করছে এক নির্মম জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হতে? এই রুদ্ধশ্বাস নাটকের প্রকৃত উৎস বুঝতে হলে আমাদের ইতিহাসের ধুলোবালি ঝেড়ে ফিরে যেতে হবে একদম শুরুর দিনগুলোতে। আজ রাজনৈতিক শুদ্ধতার নামে অনেকেই সত্যটি উচ্চারণ করতে কুণ্ঠাবোধ করেন, কিন্তু নির্মম বাস্তবতা হল ইসলামী ব্যাংক কোনো সাধারণ বাণিজ্যের উদ্দেশ্যে গড়ে ওঠা দেওয়াল নয়। এই মহিরুহু দাঁড়িয়ে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লাখো লাখো নেতাকর্মীর নিরলস শ্রম, রক্ত আর ঘামের ভিত্তির ওপর। শূন্য থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে সততার যে বীজ তারা বুনেছিলেন, আজ তা এক বিশাল বটবৃক্ষ। অর্থনৈতিক বিশ্লেষকদের টেবিল থেকে শুরু করে খোদ এই ব্যাংকের প্রতিষ্ঠাতাদের অন্দরমহল, সবখানেই একটি সত্য আজ স্বীকৃত: এই ব্যাংকটি আসলে জামায়াতে ইসলামীর একটি সমান্তরাল অর্থনৈতিক সংগঠন। তৎকালীন বিজনেস টাইকুন মীর কাসেম আলী মিন্টুর হাত ধরে যে ফাইন্যান্সিয়াল মডেল তৈরি হয়েছিল, তা আজ দেশের জিডিপির অন্যতম চালিকা শক্তি। এই সত্য স্বীকারে কোনো হীনমন্যতা থাকার কথা ছিল না, কারণ যাদের ত্যাগে এই প্রতিষ্ঠানটি দেশের ১ নম্বর ব্যাংকে পরিণত হয়েছিল, তাদের হাতেই এই আমানত সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা ছিল। কিন্তু রাজনীতি যখন অর্থনীতির উপর তার নোংরা থাবা বসায়, তখন যুক্তিগুলো অন্ধ হয়ে যায়। আজ যারা ইসলামী ব্যাংকে জামায়াতের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের দিকে সাধারণ মানুষ একটি অত্যন্ত তীক্ষ্ণ এবং যৌক্তিক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। বাংলাদেশের কর্পোরেট মানচিত্রের দিকে তাকান। দেশের প্রথম সারির দল বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে ব্যাংক ব্যবসার সাথে যুক্ত। ঢাকা ব্যাংকের চেয়ারে খোদ মির্জা আব্বাস বসা। অন্যান্য নেতাদের নামে বেনামে রয়েছে একাধিক আর্থিক প্রতিষ্ঠান। যদি রাজনৈতিক নেতারা হাজার হাজার কোটি টাকার ব্যাংক সাম্রাজ্য পরিচালনা করতে পারেন এবং তাতে যদি রাষ্ট্রের বা অর্থনীতির কোনো ক্ষতি না হয়, তবে সমস্যাটা কেবল তখনই কেন শুরু হয় যখন মগবাজারের ব্যক্তিরা একটি ব্যাংক সফলভাবে পরিচালনা করে দেখায়? এই প্রকাশ্য দ্বৈতনীতি এবং রাজনৈতিক হীনমন্যতাই আজ দেশের কোটি কোটি সাধারণ গ্রাহককে ক্ষুব্ধ করে তুলেছে। তারা বুঝতে পারছে এটি কোনো আইনি সংস্কার নয়, এটি স্রেফ ক্ষমতার জোরে সম্পদ কুক্ষিগত করার এক নোংরা খেলা। আওয়ামী আমলের সেই কুখ্যাত সিন্ডিকেট কিভাবে রাতারাতি খোলস বদলে নতুন সরকারের ছায়ায় এই ব্যাংক গ্রাস করতে চাইছে, তা বিস্তারিত জানাবো। তার আগে লুটেরাদের এই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট এবং দেশের অর্থনীতির আসল চিত্র সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। ইসলামী ব্যাংকের শক্তি কোনো গ্ল্যামারাস কর্পোরেট কালচারে নেই। এর মূল ভিত্তি অত্যন্ত সরল, তা হলো আমানতদারিতা এবং সততা। বিগত 4 দশক ধরে এই একটিমাত্র পিলারের উপর ভর করে ব্যাংকটি টিকে আছে, আর এই সততার সবচেয়ে বড় সার্টিফিকেটের নাম প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকায় ছড়িয়ে থাকা প্রায় 2 কোটি গ্রাহক সরাসরি এই ব্যাংকের সাথে যুক্ত। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন বা রেমিটেন্সের সিংহভাগ অংশ এই একটিমাত্র ব্যাংকের রুট ব্যবহার করে দেশে প্রবেশ করে। কিন্তু ট্র্যাজেডি হলো, এই বিশাল গ্রাহক এবং কর্মকর্তা কর্মচারীদের একটি বড় অংশ একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের হওয়ায় প্রতিবার সরকার পরিবর্তনের সাথে সাথে তারা রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকারে পরিণত হন। 2013 সালের কথা
মনে আছে? যৌথ অর্থায়নের এক সম্পূর্ণ কাল্পনিক এবং বানোয়াট অভিযোগ তুলে মিডিয়া ট্রায়াল চালিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই ব্যাংকটিকে জোরপূর্বক তুলে দিয়েছিল কুখ্যাত এস আলম গ্রুপের হাতে। তারপর যা ঘটেছিল তা ছিল এক নজিরবিন্দু প্রাতিষ্ঠানিক ডাকাতি। আজকের সবচেয়ে বড় পরিহাস এবং ট্র্যাজেডি এখানেই। ক্ষমতার টেবিল উল্টে গেছে, কিন্তু ইসলামী ব্যাংকের ওপর থেকে লোভী নজর সরেনি। বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের একটি অংশের নজর এখন এই ব্যাংকের দিকে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল, বিগত সরকারের আমলে যে এস আলম সিন্ডিকেট ব্যাংকটিকে গিলে খেয়েছিল, তারা আজ রাতারাতি তাদের রাজনৈতিক খোলস পাল্টে ফেলেছে। তারা এখন আশ্রয় নিয়েছে বর্তমান ক্ষমতার ছায়াতলে, আর তাদেরই তৈরি করা নতুন ব্লুপ্রিন্ট অনুযায়ী নতুন খোলসে এই ব্যাংকটি পুনরায় দখলের এক হিংস্র প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু নীতি নির্ধারকরা হয়তো ভুলে গেছেন তারা কার সাথে খেলছেন। জামায়াতের আদর্শে বিশ্বাসী প্রবাসী এবং দেশীয় গ্রাহকদের এই বিশাল অংশ যদি একবার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ায়, তবে বর্তমান ভঙ্গুর অর্থনীতির কী দশা হবে তা কি তারা কল্পনা করতে পেরেছেন? ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস হল, যারা ক্ষমতার মসনদে বসেন তারা প্রায়শই মাটির নিচে টেকটনিক প্লেটের নড়াচড়া টের পান না। বর্তমান বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি কোনো জাদুর কাঠিতে চলছে না, তা স্রেফ টিকে আছে প্রবাসীদের পাঠানো রেমিটান্সের অক্সিজেনে। বাকি সবটাই ধার দেনা আর ঋণের জর্জরিত এক কঙ্কাল। আর এই অক্সিজেনের মূল সিলিন্ডারটি নিয়ন্ত্রণ করে যে আদর্শিক গোষ্ঠী, তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঠিক কী ঘটতে পারে তা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারকেরা হিসাব করেছেন? চলুন একটি গোপন সমীকরণ উন্মোচন করা যাক। এবারের পোস্টাল ব্যালটে অর্থাৎ প্রবাসীদের দেওয়া ভোটে প্রায় ৮০% ভোট পড়েছে জামায়াতের বাক্সে। এটি কেবল কোনো রাজনৈতিক সংখ্যা নয়, এটি হলো প্রবাসে থাকা সিংহভাগ রেমিট্যান্স যোদ্ধার মানসিকতার স্পষ্ট প্রতিফলন। এখন এই বারুদঘেরা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটু কল্পনা করুন, আজ যদি দেশের মাত্র ১ লাখ ক্ষুব্ধ গ্রাহক ইসলামী ব্যাংক থেকে তাদের গচ্ছিত আমানত তুলে নেন, আর প্রবাসীদের মধ্যে মাত্র ৩ লাখ ভাই যদি কেবল ১ মাসের জন্য ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো বন্ধ করে দেন, তবে কি হবে? তাসের ঘরের মতো ভেঙে পড়বে দেশের পুরো আর্থিক কাঠামো। রিজার্ভের পারদ শূন্যের কোঠায় গিয়ে ঠেকবে, আর সেই ক্ষোভের দাবানল ইতিমধ্যেই ডিজিটাল দেওয়ালে রূপ নিয়েছে। প্রবাসীরা স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, যে ব্যাংক জনতার হবে না, সেই ব্যাংক ডাকাতের হাতেও দেওয়া হবে না। এই ক্ষোভ কি কেবলই কথার কথা? মোটেও না। অতীতের স্বৈরাচারী হাসিনাকে ভাতে মারার জন্য জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের সময় প্রবাসীরা যে রেমিট্যান্স শাটডাউন করেছিলেন, তার পুনরাবৃত্তি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বহু প্রবাসী ব্যাংকিং চ্যানেল বর্জন করে গোপনে হুন্ডির লাইনে পা বাড়াচ্ছেন। জামায়াতে ইসলামী যদি আজ প্রাতিষ্ঠানিকভাবে এই রেমিট্যান্স শাটডাউনের ডাক দেয়, কিংবা গোপনে এই হুন্ডি রুটকে মৌন সমর্থন দেয়, তবে বর্তমান তারেক রহমানের সরকারের পক্ষে এই তীব্র ডলার সংকট নিয়ে ১ মাসও রাষ্ট্র পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে। সামান্য একটি কোটা আন্দোলন কিভাবে একটি দানবীয় সরকারকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিল, সেই স্মৃতি এখনও বাতাসে ভাসছে। বিএনপিকে এই রূঢ় এবং নির্মম বাস্তবতা অনুধাবন করতেই হবে। লুটেরাদের এই নতুন সাম্রাজ্যবাদ বনাম আমানতকারীদের অস্তিত্ব রক্ষার এই লড়াইকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।